আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। আমাদের কমেন্ট সেকশনে কয়েকজন জানিয়েছিলেন যে সংবিধান নিয়ে, কনস্টিটিউশন নিয়ে কিছু সাজেশন দিতে, যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কি। তো আমি আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোর্স আসছে, আমি তাকে জানিয়েছিলাম। বাট ইন দ্য মেইন টাইম আমি যেটা করতে পারি, অ্যাজ অ্যান এক্সামিনি, একটা রিটেন এক্সামিনি হিসেবে, একটা পরীক্ষার্থী হিসেবে আমার কি স্ট্র্যাটেজি ছিল, কোন কোন বই আপনাদের পড়তে হবে এখন থেকেই, সেটা একটা গাইডলাইন আজকে দিব। এবং প্রিলিমিনারি এবং রিটেনে কতটা ইম্পর্টেন্স, প্রিলিমিনারিতে মাত্র 3 মার্ক আমরা জানি, তাই না? কিন্তু আসলে এটার ইম্পর্টেন্সটা এত ব্যাপক যে ওই 3 মার্কের জন্য আমরা পড়বো না। এটা আপনার রিটেন এবং ভাইভা, অল দ্য ওয়ে টু ইয়োর ভাইভা, এবং আপনার ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্স ব্যাপক। যারা 41তম পরীক্ষা দিচ্ছেন, প্রিলির জন্য অ্যাপ্লাই করেছেন, তারা হয়তো অলরেডি জানেন। বাট আসলে যারা 42তম দিবেন তাদেরও একদম শুরু থেকেই যেটার উপরে কাজ করতে হবে, এটা নিয়ে বিশদভাবে আলোচনা করব। আমি কিভাবে আমার অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা একদম শুরু থেকে আলোচনা করব, এবং কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটার একটা সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। আর দেরি না করে আমরা শুরু করে দিই। আচ্ছা, আমরা সর্বপ্রথমে প্রিলিমিনারিতে আমরা জানি যে 3 মার্কের, তাই না? তো বাংলাদেশের সংবিধান দেখবেন সিলেবাসটা নামিয়ে নেবেন ওয়েবসাইট থেকে, বিপিএসসির ওয়েবসাইট থেকে। প্রিলিমিনারি এবং রিটেন দুটোরই সিলেবাস আপনার সবসময় টেবিলে থাকা চাই, স্পেশালি রিটেনের সিলেবাস। আর প্রিলিমিনারি শুধু একবার দেখে নেবেন, প্রিলিমিনারিটা খুবই ইজি একটা সিলেবাস, ছোট ছোট করে দেওয়া আছে, সো এটা বুঝতে সমস্যা হবে না। আপনার রিটেনের সিলেবাস আপনার মুখস্থ থাকা চাই। রিটেনের সিলেবাস বুঝতেই অনেক সময় লাগে। আমি কিন্তু প্রতিদিন আধা ঘন্টা, 30 মিনিটস, ইয়েস আপনি ঠিক শুনেছেন, 30 মিনিটই আমি প্রতিদিন সিলেবাস খালি বোঝার চেষ্টা করতাম, সেটাও তারপরেও এনাফ না। হ্যাঁ, তো আপনি সামনে রাখবেন এবং ওখানে বুঝবেন যে কী কী নিডস আছে। এখানে প্রিলিমিনারিতে 3 মার্ক, তাই না? এই 3 মার্কও ইটস স্টিল এ গুড ডিল, কারণ এই 3 মার্ক হচ্ছে আপনি যদি আয়ত্তে রাখতে পারেন, 3 মার্কে 3ই পাবেন আপনি। আমার এটা লোভ ছিল যে, কারণ প্রিলিমিনারিতে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমন পাওয়াটা অনেক টাফ। ঠিক আছে, রিসেন্ট অ্যাফেয়ার্সের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সে 1000টা পড়েও আমরা 2-3 মার্ক তুলতে পারি না। তো এখানে যে 3 মার্ক, ইটস স্টিল এ গুড ডিল। এই 3 মার্ক কিন্তু আপনি সরাসরি একদম 100% আপনি অ্যাচিভ করতে পারবেন। আর আমরা সিলেবাসটা দেখি, প্রিলিতে কি আছে। প্রস্তাবনা ও বৈশিষ্ট্য। প্রস্তাবনা ইংলিশ কি? প্রিএম্বল। বৈশিষ্ট্য হচ্ছে ফিচার্স। হ্যাঁ, প্রস্তাবনা ও বৈশিষ্ট্য। মৌলিক অধিকার সমূহ, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার সমূহ। ইংলিশটা সহজ জানতে হবে। আমি বই আলোচনায় যাব, কোন কোন বই লাগবে সেটাও দেখাবো। বাট ইন দ্য মিন টাইম আমি আগে বলি প্রিলিতে কি কি আছে। মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ, আর সংবিধানের সংশোধনী, এভাবে দেওয়া আছে। বাট আপনি একটা রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ আপনি এটা যেহেতু রিটেন এবং ভাইভাতেই লাগবে, তো শুরু থেকে এমন করে পড়বেন যে শুধু এইগুলো পড়লে হবে না, পুরো বই যেন আপনার ঠোঁটস্থ থাকে। এবং কেমন করে থাকবে সেটা আমি বলবো। আমরা এরপরে রিটেনের সিলেবাসটা এখন দেখে নিই। রিটেনে আসলে ভার্বাটিম কি কি লেখা আছে সিলেবাসে আমরা দেখব। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম প্রিলিমসে কি আপনার কতটুকু লাগবে, এবং মার্কস হচ্ছে মাত্র 3। আর রিটেন এবং ভাইভা দুটোতেই আসলে কতটা প্রভাব বিস্তার করবে এটা নিয়ে এখন আলোচনা করব। রিটেনে এখানে মার্কস তো আসলে রিটেনে দেওয়া নেই। রিটেনে কি আছে, টোটাল 200 মার্ক। আর হচ্ছে আপনার দেখবেন অনেকগুলো টপিক আছে এর মধ্যে। 7 নম্বরে রিটেন সিলেবাসের 7 নম্বর টপিক সেটা হচ্ছে দেওয়া আছে আপনার কনস্টিটিউশন নিয়ে, তাই না? তো রিটেন সিলেবাসটা খেয়াল করে দেখবেন, পুরোটা কিন্তু ইংলিশে দেওয়া। বিপিএসসির যে ওয়েবসাইট থেকে আমরা নামাই, কেন দেওয়া? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইংলিশে দেওয়া এই কারণেই, যারা ইংলিশ মিডিয়ামে দিবে শুধু তাদের জন্য কিন্তু না। ইংলিশে অনেকটাই বোঝাটা ক্লিয়ার হয়ে যায়। শুধু যারা ইংলিশে দিবে পরীক্ষা তাদের জন্য কি রিটেনটা ইংলিশে সিলেবাস করা হয়েছে? আসলে কিন্তু সেটা না। বাংলাতে যতটা না বোঝা যায়, ইংলিশে কিন্তু টার্মগুলো অনেক বেশি ক্লিয়ার। এবং আপনি যখন গুগলে থ্রো করবেন টপিক ধরে ধরে, এত আর্টিকেল আসবে এবং এত আপনি ডকুমেন্টস পাবেন বা রিসোর্স পাবেন, আপনার জন্য কিন্তু বোঝাটা খুব ইজি হবে। সো মেক শিওর এটা কাজে লাগাবেন, গুগলে থ্রো করবেন, প্রত্যেকটা টপিক থ্রো করবেন। আই এগ্রি যে হ্যাঁ, এগুলো মানে গোছানো নাই, বাট আপনি অ্যাটলিস্ট সিলেবাসটা বোঝার জন্য খুব ভালো রিসোর্স হচ্ছে আপনার গুগল এবং এই যে
ইংলিশে যেহেতু দিয়েছে এটাকে কাজে লাগান। ইংলিশে দেওয়ার কারণে প্রত্যেকটা টপিকের কোনো ভেগনেস নাই, ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে রিটেন সিলেবাস, এটাতে একদম ক্লিয়ার থাকবেন। আপনার প্রিলিমিনারির বাংলাতে দেওয়া আছে, অনেক ক্ষেত্রে দেখবেন খুঁজে পাবেন না, যেগুলো গাইড বই একরকম আছে, হ্যাঁ, ইন্টারনেটে অন্যরকম। সো আমরা এখন দেখবো যে রিটেনের 7 নম্বর টপিকে দেওয়া আছে কনস্টিটিউশন, কিন্তু এরপরে দেখবেন 8 নম্বর টপিক নিয়েও আমি আলোচনা করবো। আমরা দেখি যে রিটেনে কি দেওয়া আছে, দি কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা তো আমরা জানি, তাই না? আমাদের পুরো বাংলাদেশের কিন্তু ফর্মাল নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, ওইখানে দেওয়া আছে টপিক হচ্ছে, এর আগে যেমন দেখলাম প্রস্তাবনা, তাহলে এখানে প্রিএম্বল, বৈশিষ্ট্য, ফিচার্স একই, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এর আগে আমরা দেখছিলাম রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি না, রাষ্ট্র পরিচালনা দেওয়া, ওটার ইংলিশ কিন্তু স্টেট পলিসি। হ্যাঁ, আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংশোধনী, এখানেও দেখেন প্রিলির মতোই হুবহু তুলে দিয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে রিটেনের জন্য পুরো আপনার কনস্টিটিউশনটা মাথায় রাখতে হবে, আর ভাইভাতেও এটা কাজে লাগবে। আচ্ছা, আমরা এখন দেখবো 8 নম্বর টপিক, রিটেন সিলেবাসের 8 নম্বর টপিকেও যে জিনিসটা দেওয়া আছে ওটা কনস্টিটিউশনের সাথে কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন। আমরা এখন দেখব 8 নম্বর টপিক যেটা দেওয়া আছে রিটেন সিলেবাসের, সেখানে অর্গানস অফ দি গভর্নমেন্ট। এখানে কিন্তু ডিরেক্টলি কনস্টিটিউশন লেখা নাই, হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে আপনার এই টপিকটা পুরোটাই কভার করবে আপনি যদি সংবিধানটা পুরোটা আয়ত্তে রাখেন। এবং এটা বুঝতে, এই অর্গানগুলো বোঝার ক্ষেত্রে সবার আগে আপনার আসলে রেফার করা উচিত সংবিধানকে, এবং সংবিধানটা আপনি জানলে তারপরে যখন আপনি নিউজ পেপারগুলো পড়বেন, প্রথম আলো যখন আমাদের প্রচুর পড়তে হয়, তাই না, প্রথম আলোর, তারপরে যত ইত্তেফাক, আপনি যখন পেপার পত্রিকা পড়বেন, তারপরে যখন আবার বই রেফার করবেন শেখার জন্য, তখন জিনিসগুলো দোজ অল উইল মেক সেন্স। হ্যাঁ, আপনি মেক সেন্স করাটা শুরুতে অনেক হার্ড, এবং আমি এভাবেই করেছিলাম। আপনি যখন এই সংবিধান হচ্ছে আটমোস্ট, হচ্ছে একটা আমাদের সর্বোচ্চ, যেটাকে বলে বাংলাদেশের সর্বোচ্চ একটা বই, তাই না? এটা হচ্ছে সর্বোচ্চ রেফারেন্স হতে পারে। তো সেটার থেকে আপনি আগে যখন শিখবেন, তারপর আপনার যে কনফিডেন্স আসবে, তখন আপনি যখন মিলাবেন পত্রিকাতে যখন আর্টিকেল আসবে, হ্যাঁ, এই রিলেটেড যত আর্টিকেল আসবে, অর্গানস অফ গভর্নমেন্ট, হ্যাঁ, সরকারের অঙ্গসংস্থান, তারপরে যখন আপনি আবার বই রেফার করবেন, বইয়ে বা গাইড বই যখন পড়বেন, জিনিসগুলো খুব সুন্দর করে আপনার সিঙ্ক হবে, মানে আপনি সিঙ্ক ইন করতে পারবেন খুব তাড়াতাড়ি আইডিয়াগুলো, ঠিক আছে? এটা শুরুর দিকে যারা আর্টস কমার্স তারা হয়তো অনেকেই পারেন, বাট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য সবচেয়ে বড় হচ্ছে নাইটমেয়ার এগুলো, তাই না? তো এই জন্য খুব দ্রুত সিঙ্ক করার জন্য, আইডিয়াগুলো গ্রাস্প করার জন্য আপনার সংবিধানটাই আগে আপনার ভালো মতো বুঝতে হবে, একদম বিশদভাবে লেখা আছে। তো এই কারণে আমি অর্গানগুলো, এই পুরো টপিকটা কভার করবে, এই অর্গানগুলো আপনার ইকুয়ালি ভাইভাতেও খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো স্বচ্ছ ধারণা না থাকলে ভাইভাতে একেবারেই ধরা খাবেন। প্রশাসন যাদের প্রথম পছন্দ তাদের জন্য হচ্ছে একদম মাস্ট একটা বই সংবিধান, এবং এই অঙ্গসংস্থানগুলো ক্লিয়ার ধারণা রাখা। আমরা অনেকেই জানি, কিন্তু ভাষা, হ্যাঁ, আমি ভাইভাতে এসে অনেকটাই ক্লিয়ার হয়েছি, আমি আরও এখনও শিখছি, কিন্তু তারপরেও নতুনদের জন্য যতটুকু পারি আমি চেষ্টা করব। 1 নম্বর দেখেন, অর্গানস অফ গভর্নমেন্ট, লেজিসলেচার, 3টা বিভাগ আছে আমরা জানি, দেয়ার আর 3 পার্টস। 1 নম্বর হচ্ছে লেজিসলেচার ইংলিশে দেওয়া আছে, তো বাংলাটা হচ্ছে আইনসভা। বাংলাদেশের আইনসভা কি বলেন তো? জাতীয় সংসদ। আইনসভা নিয়ে এখানে লেখা আছে। এখানে কি কি টপিক আছে আমরা দেখবো, আমি বাংলাটা একটু বললে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেশন মানে কি? সোজা বাংলায় প্রতিনিধিত্ব, সংসদে প্রতিনিধিত্ব করবে কারা কারা, তাই না? এটা নিয়ে টপিক আছে, এটা আমরা জানবো। ল মেকিং, আইন প্রণয়ন। ফিনান্সিয়াল অ্যান্ড ওভারসাইট ফিচার্স, বোঝাই যাচ্ছে অর্থ সংক্রান্ত যত কিছু আছে। ওভারসাইট ফাংশনস মানে কি? ওভারসাইট মানে হচ্ছে আসলে ওই যে তদারকি করা, তো এইগুলো বডি নিয়ে আমরা দেখব। তারপর হচ্ছে রুলস অফ প্রসিজার। এই রুলস অফ প্রসিজার খুব ইম্পর্টেন্ট, রিটেনে দেখবেন অনেক আসে, সাজেস্ট করে সব টিচাররা, এবং এটা ভাইভাতেও এটা বুঝতেই অনেক সময় লেগে যাবে। তো এটা ইসে দেওয়া আছে, সংবিধানে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরে ভাষা কঠিন সংবিধানের, তো আমরা কোন কোন বই রেফার করতে হবে সেটা বলবো। ভাষা যেখানে সোজা করা আছে সেগুলো আমরা পড়বো। জেন্ডার ইস্যুস, বোঝাই যাচ্ছে, হ্যাঁ, নারী নীতি বা জেন্ডার ইস্যুস, মোট কথা হচ্ছে যে আমাদের সমাজে পুরুষ এবং নারীর অধিকার রিলেটেড যত ইস্যু আছে, এই জেন্ডার ইস্যু কিন্তু ওইভাবে দেখলে হবে না। এখানে আসলে নারী পুরুষের যে সমান অধিকার, এগুলো নিয়ে আর কি আইন প্রণয়নের ইসের মধ্যে পড়ে যাবে। ককাসেস, এই ককাসটা আসলে ওই রাজনৈতিক দলের বিভিন্ন সমিতিকে বোঝায়, তো এটাও আমাদের শিখতে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, পার্লামেন্ট সেক্রেটারিয়েট, বোঝাই যাচ্ছে সচিবালয়।
ইন আদার ওয়ার্ডস এটা হচ্ছে আইনসভা বা জাতীয় সংসদকেই কিন্তু বোঝায়। আমরা পরের অঙ্গসংস্থানে চলে যাই। আচ্ছা, আমরা এখন এক্সিকিউটিভ অর্গানটা দেখব। এক্সিকিউটিভের সোজা বাংলা হচ্ছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগও যদি বুঝতে সমস্যা হয়, মোট কথা সরকারের যে কাজগুলো, সরকার একটা প্ল্যান নিয়েছে, ওই প্ল্যানগুলো তো এখন ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? এটা হচ্ছে যারা করে তাদের সবাইকে মিলে হচ্ছে আপনার এক্সিকিউটিভ ডিপার্টমেন্টটা বলে। আপনি যদি বিসিএস ক্যাডার হন, আপনি যখন চাকরি পান সরকারের, আপনি কিন্তু এই এক্সিকিউটিভ, এই যে নির্বাহী বিভাগেরই একটা অংশ হবেন। আপনার দ্বারাই কিন্তু সরকার তার পলিসিগুলো ইমপ্লিমেন্ট করবে। সিম্পলি তাহলে আমরা বুঝলাম যে আসলে কারা কারা পড়তে পারে। যারা যারা দেখবেন আপনি যে কোনো কাজে আছে, যেমন পুলিশ ডিপার্টমেন্ট, এটাও তার এক্সিকিউটিভ। আর কি আছে, যত আপনার সারাউন্ডিংয়ে দেখবেন, যত সরকারের যে লোক যারা যারা কাজ করছে তাদের সবাই পড়ে যাবে এর মধ্যে, সোজা বাংলা হিসাবে। আর এখন হচ্ছে যেহেতু আমরা সিলেবাসটা আলোচনা করছি, সিলেবাসে কি কি আছে এক্স্যাক্টলি এখানে দেওয়া আছে, আপনারা পিডিএফে অবশ্যই কালেক্ট করে নেবেন এবং দেখে নেবেন। আর তাছাড়া আমি এখন শুধু একটু বাংলায় বলে দিব যে এগুলো আসলে আমাদের চেনা জানার মধ্যেই আছে। যেমন চিফ অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, এখানে বলাই আছে, কিছু আছে চিফ, কিছু আছে রিয়েল এক্সিকিউটিভ। যেমন এই যে এক্সাম্পল, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, এটা কিন্তু চিফ এক্সিকিউটিভে পড়ে গেল, তাই না? প্রেসিডেন্ট এবং আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এরা কিন্তু একদম চিফ এক্সিকিউটিভে পড়বে, মানে এরা একদম আটমোস্ট ফিগার। তো এদের সাথে নর্মাল এক্সিকিউটিভের তো পার্থক্য থাকবে, এই জন্য বলা হয়েছে রিয়েল এক্সিকিউটিভ। তাহলে চিফ এক্সিকিউটিভের মধ্যে কি কে কে পড়লো? প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার পড়লো। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস এটা কাদের? এই যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের আমরা তাদের ক্ষমতা কি কি, তাদের স্কোপগুলো কি কি, কোথায় কোথায় তারা, এই যে তাদের ফাংশনগুলো কি কি, এগুলো সুন্দর করে সংবিধানেই সব আছে। সংবিধানই হচ্ছে সবচেয়ে অথরিটেটিভ একটা সোর্স আপনার, এটা আর কোথাও কিন্তু এগুলো নেই। অথচ আমাদের সিলেবাসে কিন্তু ডিরেক্টলি সংবিধানটা লেখা নেই, তাই না? এখানে অর্গানের আন্ডারে আছে। আচ্ছা, ক্যাবিনেট, ক্যাবিনেট তো আমরা জানি, আমরা দেখবো এটা সংবিধানে আছে। কাউন্সিল অফ মিনিস্টার্স, এটাও জানতে হবে, সিলেবাসে দেওয়া আছে এবং এটা সুন্দর করে সংবিধানের বিভিন্ন ধারায় গেলেই দেখতে পাবেন। আচ্ছা, রুলস অফ বিজনেস, এগুলো সুন্দর করে দেওয়া আছে সংবিধানে। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, আমরা নাম শুনেছি না আমলাতন্ত্র, এই ব্যুরোক্রেসি রিলেটেড যাবতীয় হচ্ছে আপনার ধারা আছে। সেক্রেটারিয়েট, সচিবালয়। ল এনফোর্সিং এজেন্সিস, পুলিশ, আর্মি, এগুলো না ল এনফোর্সিং এজেন্সিজ। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, যত ধরনের প্রশাসনিক সেট আপ আছে, যেমন ন্যাশনাল এবং লোকাল গভর্নমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ বলতে এখানে বোঝাচ্ছে যে জাতীয় লেভেলে এবং লোকাল গভর্নমেন্ট আছে না, যে আপনার যে পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো সব যাবতীয় জানতে হবে, সিলেবাসে আছে এবং এগুলো হচ্ছে সুন্দর করে আপনার সংবিধানে আছে। ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ, ওই যে লোকাল গভর্নমেন্টেরই বোঝায়, এবং লোকাল লেভেল প্ল্যানিং। এই সিলেবাসটা আপনার যা দেওয়া আছে এগুলো কিন্তু গুগলেও নেই, কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে তো এত বিস্তর ম্যাটেরিয়াল নেই অনলাইনে, আমি দেখেছি, এবং আসলে খুব বেশি স্ক্যাটার্ড ওয়েতে। তো পত্রপত্রিকা আপনার খুব পড়তে হবে, এটা আপনার একটু হেল্প করবে সোজাভাবে করার জন্য, জানার জন্য। কিন্তু মেইনলি যদি একদম টু দ্য পয়েন্ট জানতে যান, এটা সংবিধান ছাড়া আসলে কোনো উপায় নাই, এবং একবার দুবার পড়লে হবে না, পত্রিকার সাথে সাথে সংবিধানটা পড়তে হবে। তাহলে আপনি সংবিধানটা জেনে যখন পত্রিকা পড়বেন তখন বোঝা শুরু করবেন, আচ্ছা আচ্ছা এভাবে রিলেটেড, কেন একটা রাজনৈতিক দল কোনটা করতে পারে কোনটা করতে পারে না, যত আওতা আছে, মানে সবারই একটা ক্ষমতা আছে এবং কিছুটা মানে সবাই একটা রুলে চলে, মোট কথা এটা কেন চলে, অনেকে অনেক কিছু বলতে পারে না, করতে পারে না, আপনার অনেক প্রশ্ন জাগতে পারে, এগুলো সব উত্তর সংবিধানে পাবেন, কারণ সংবিধানের কিছু লিমিটেশন দেওয়া আছে, কিছু ফাংশন আছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারের বিভিন্ন অঙ্গসংস্থান কাজ করে। সো শুধু পত্রিকাও পড়লে বুঝবেন না, আবার শুধু সংবিধান পড়লেও জিনিসটা আসলে ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাবেন না। সো দুটো একসাথে পড়লেই হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা লাস্ট অঙ্গসংস্থানটা চলে যাব, জুডিশিয়ারি। আমরা এখন জুডিশিয়ারি বিভাগটা দেখব, আমাদের লাস্ট অঙ্গসংস্থান। জুডিশিয়ারি বাংলা হচ্ছে বিচার বিভাগ বা বিচারিক বলতে পারেন, সোজা হিসাবে হচ্ছে বিচার বিভাগ, অর্থাৎ আমাদের বিচার কার্য, দেশের বিচার কার্য যারা পরিচালনা করে। সিলেবাসটা আমরা আগে দেখি। শুরুতেই আছে স্ট্রাকচার, অর্থাৎ গঠন প্রণালীটা কি আসলে। তাহলে
আমরা সবাই নাম শুনেছি, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট অ্যান্ড আদার সাবঅর্ডিনেট কোর্টস। অনেক কোর্টই কিন্তু আমরা জানি না, কিন্তু আরও অধীনস্থ কিছু কোর্ট আছে কিন্তু, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট আমরা শুনে থাকি। আচ্ছা, তো এগুলো সবই হচ্ছে, বুঝতেই পারছেন এটা সংবিধানের বইয়ে হচ্ছে আটমোস্ট আর কি রেফার করতে হবে, আদারওয়াইজ কোথাও এত গোছানো নেই। আচ্ছা, তারপরে হচ্ছে অর্গানাইজেশন, মানে এগুলোর কার্যপ্রণালী, গঠন প্রণালী, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, মানে কোন আদালতের আয়ত্ত কতটুকু, স্কোপ কতটুকু, কোন আদালত করবে কোন মামলাগুলো আর কোন আদালত করবে না, এগুলো আর কি ক্ষমতাটা বোঝাচ্ছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের পাওয়ারটা বোঝাচ্ছে, এটা আমরা দেখব। অ্যাপয়েন্টমেন্ট, টেনিওর, রিমুভাল। অ্যাপয়েন্টমেন্ট মানে কি? নিয়োগ, বিভিন্ন জাজের বিভিন্ন কোর্টে কিভাবে নিয়োগ হবে। তারপর টেনিওর কি? টেনিওর হচ্ছে আমরা জানি না যে সময়টা, কাজের যে সময়টা ওইটা বোঝায়। তারপর রিমুভাল, হ্যাঁ, রিমুভাল অফ জাজদেরকে কিভাবে রিমুভ করা যাবে, সেগুলো সব রুলস, সব সংবিধানে বিভিন্ন ধারায় দেওয়া আছে। সো এটা যদিও লেখা নেই সংবিধান, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে পুরোটাই সংবিধানের উপরে ডিপেন্ডেন্ট। এই পুরো চ্যাপ্টারটাই আপনার সংবিধানের উপরে করতে হবে, প্রিপারেশন নিতে হবে। অর্গানাইজেশন অফ সাবঅর্ডিনেট কোর্টস, যত অধীনস্থ কোর্ট আছে সেগুলোর আবার অর্গানাইজেশন আছে। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ, এটা খুবই ফেমাস একটি, এটা খুব আসে এবং এটা রিসেন্টলি করা হয়েছে, সেপারেশনটা রিসেন্টলি করা হয়েছে। আমরা জানি 2007-এ, প্রবাবলি 1 জুলাই, আমার ডেটটা ঠিক মনে হয়, 2007-এ হচ্ছে আপনার এই জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের সাথে আলাদা করা হয়েছে। অর্থাৎ বিচার বিভাগ সবসময় নির্বাহী বিভাগের থেকে অবশ্যই আলাদা থাকবে, কারণ না হলে তো বিচার করতে পারবে না। নির্বাহী বিভাগ যদি আলাদা না হয়, নির্বাহী বিভাগকে বিচার করবে কারা? সো এটা নিয়ে আমরা দেখব। এবং জুডিশিয়াল রিভিউ, অ্যাডজুডিকেশন, এই জুডিশিয়াল রিভিউ কিন্তু মাঝখানে খুব আলোচনায় এসেছিল যে নতুন করে আবার অ্যাপিল করার যে নিয়মটা, রিভিউ চলছিল, 105 নম্বর ধারায় আছে কিন্তু, আমরা দেখব। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডজুডিকেশন, ওই একই অ্যাডজুডিকেশন টার্মটা টাফ, কিন্তু ওইটা আসলে বিচার কার্যই বোঝায়। অ্যাডজুডিকেশন ওই বিচার কার্যই বোঝায় বাংলা। আর গ্রাম আদালত আমরা নাম শুনেছি, গ্রাম আদালত নিয়েও আছে। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, নামগুলো কঠিন শোনা গেলেও সিম্পল, এগুলো হচ্ছে ওই যে সালিশ টাইপের, গ্রামে বসে না, পঞ্চায়েত সালিশ এগুলো বসে না, যে মানে সরকার পুলিশের কাছে না, যেন থার্ড পার্টি এসে যখন একটা করে, মিডিয়েট করে আর কি। এটা গ্রাম পর্যায়ে হতে পারে, এটা ইন্টারন্যাশনাল পর্যায়েও হতে পারে। সো আমরা দেখলাম, মোট কথা আপনাকে একটা ওভারঅল ধারণা দিলাম, যারা নিউ কামার তাদের যেন সিলেবাসের যে ভয়টা এটা না থাকে। এগুলো সংবিধানের ভাষাটা একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক, লয়ের ভাষা কঠিন হবে, বাট এগুলো খুবই সিম্পলিফাইড ওয়েতে শিখলে আপনার ভয়টা কেটে যাবে। কিছু টার্ম শুধু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সংবিধানের যে ইম্পর্টেন্ট কিছু আর্টিকেল আছে সেগুলোর সাজেশনে চলে যাব। ওকে, আমরা বলেছিলাম যে সাজেশন যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ সংবিধানের, সেগুলো আপনাদেরকে এখন বলবো, আমার যেটা সাজেশন ছিল। আর এখন হচ্ছে সবার আগে আমাদের জানতে হবে যে রেফারেন্স টেক্সট বইগুলো, ঠিক আছে? মোট 4টা বই হচ্ছে মাস্ট হ্যাভ, আপনার 4টা বই ফলো করতে হবে মিলিয়ে আর কি, এক একটার এক এক রকম বেনিফিট আছে। আমি এখানে লিখেছি, বইগুলো দেখাবো আপনাদেরকে। সবার আগে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটু খরচ করতে হবে আপনাদের শুরুতেই, যারা একদম শুরুতেই খুব সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চান। হ্যাঁ, সবাই ডিসমিস করে দিবে যে না 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 এগুলো দরকার নেই, এত লাগে না, এটা আমি বলবো, গ্র্যাজুয়ালি বলবো ইম্পর্টেন্সটা কোথায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, যে আইন বিচার যে মন্ত্রণালয় থেকে সরকার যেটা বের করেছে, মেইন কপিটা কিনবেন। ইটস ওয়ার্থ ইউর ইনভেস্টমেন্ট। একটু টাকা খরচ হবে, 250 থেকে 300 টাকা নিবে, এর বেশি নিবে না, বাট এটা আপনার অনেক কাজে লাগবে। এটা যেহেতু আপনি দুই বছরের জন্য পড়াশোনা করবেন, এইটা কার্পণ্যটা করবেন না, ঠিক আছে? এটার সুবিধাটা আমি বলবো, এটা পাশাপাশি পেজে হচ্ছে একদিকে বাংলা একদিকে ইংলিশ থাকে। আমি দেখাবো, আচ্ছা আমি আপনাকে দেখাবো, আগে হচ্ছে নামগুলো আমরা বলে নিই। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান, আরিফ খান, বেঙ্গল ল বুকস। আচ্ছা, বইগুলো আমরা দেখিয়ে দিই। এই যে প্রথম বইটা ছিল হচ্ছে এটা দেখাচ্ছি, এটার উপকারিতাটা কোথায়। এই পাশে বাংলা, এই পাশে হুবহু হচ্ছে ইংলিশ, অর্থাৎ এই অনুচ্ছেদের বরাবরই হচ্ছে টেক্সটের আছে। তো অনেকেই আবার বলে যে ট্রান্সলেশনেরও একটা প্র্যাকটিস হয়ে যায়, সো বেনিফিট অনেক। আর আপনার ইংলিশেও শিখতে হবে, কারণ হচ্ছে কনস্টিটিউশন হচ্ছে আপনার এসেতে
এসেতে কাজে লাগাতে পারবেন, যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সব ক্ষেত্রে হচ্ছে আপনার সংবিধান আমাদের লাগবে, তাই না? তো এই কারণে ইংলিশেরটা শিখে ফেলতে হবে, শুরু থেকেই বাংলাটাও শিখবেন, পাশাপাশি ইংলিশটা শিখবেন। বিসাইডস ইংলিশে কিন্তু অনেক ক্ষেত্রে বোঝাটা অনেক ইজি হয়ে যায়। বাংলাতে ভাষার অনেক মারপ্যাচ থাকে, ইংলিশে মারপ্যাচ থাকে না। এই বইটাই আপনার কিনতে হবে, ঠিক আছে? এইটা কেনার পরে পরেরটা দেখাই, বাংলাদেশের সংবিধান আরিফ খান, বেঙ্গল ল বুকস থেকে। এটার কিন্তু আগে একটা এডিশন ছিল প্রিলির জন্য বলা হয়, ওটা কিনবেন না। এটা কিন্তু রিটেনের জন্য, এবং সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্য উপাত্ত সহ, সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্য উপাত্ত সহ, অর্থাৎ একদম শুরুতে হিস্ট্রি, কিভাবে আমাদের সংবিধানটা তৈরি হলো, কমিটির যত আছে ডিটেলস আছে, একদম গল্পের বইয়ের মতো একবার পড়ে ফেলবেন, যে ইতিহাসটা দেওয়া আছে। তারপরে হচ্ছে ভিতরে তো অনেক টিকা আছে, এই জন্য এই বইটা একদম মাস্ট হ্যাভ, এটা ছাড়া একদম বিকল্প নাই আর কি। হ্যাঁ, আর ওনারই এই যে আরিফ খান, শ্রদ্ধেয় যে যিনি লিখেছেন, এই যে ব্যারিস্টার, এই আরিফ খানেরই কিন্তু আরেকটা বের হয়েছে, এটা কিন্তু আগে পাওয়া যেত না, এখন এটা বের হয়েছে পকেট সাইজ সংবিধান। এটা হচ্ছে ওই একই মূল বইটার মতো, সরকারের যে বের হয় ওটার মতো, বাংলা ইংলিশ আছে। সো আপনার যদি মনে হয় এত বড় বই ক্যারি করা সম্ভব না, ইউ ক্যান গেট দিস এবং আপনার পকেটে রাখতে পারেন। বাট রিমেম্বার, ওটা রিপ্লেস করবেন না, ওটার থেকে এটা ভালো না। বাট এটা হচ্ছে আপনার ক্যারি করার জন্য, ইংলিশ ভার্সনটা শেখার জন্য। আর যারা ইংলিশে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো অবশ্যই ইংলিশেই কনস্টিটিউশন শুরু থেকেই শিখতে হবে। সো একটা মাত্র বই আমার কাছে এখন নেই, যেটা আপনারা খুব ইজিলি পাবেন যে কোনো দোকানে, ফার্মগেট বা নীলক্ষেত, ছন্দে ছন্দে সংবিধান, আনিসুজ্জামান। ছন্দে ছন্দে সংবিধান, আনিসুজ্জামান। এটা ওনার খুবই ফেমাস একটা বই, 60 টাকা বা 70 টাকা নিবে, ছোট্ট একটা চটি বই। এইটা হচ্ছে আমি সবসময় কাছে রাখতাম, এটা হচ্ছে ছন্দ দেওয়া থাকে। তো ছন্দটা আসলে ইন দ্য লং টার্ম আপনার খুব কাজে দিবে। শুরুর দিকে একটু যদি আয়ত্তে আনতে পারেন, এটা পরবর্তীতে নেমনিক যেটাকে বলে, নেমনিক দিয়ে আর কি মনে রাখা। নেমনিক তো আমরা চিনি, MNEMO, নেমনিক। নেমনিক মানে ওই যে বিভিন্ন অ্যাক্রোনিম দ্বারা, যেমন বিপিএসসি, এটা একটা অ্যাক্রোনিম না পুরোটার। তো এইভাবে আর কি অনেক স্ট্র্যাটেজিক্যালি এখানে এই ছন্দে ছন্দে বইটাতে আছে। সো 4টা বই হচ্ছে আপনার কিনতে হবে, আপনি একটু ইনভেস্ট করতে হবে, আর শুরু থেকেই যারা আর কি। তো এই জিনিসগুলো আপনার যখন রেগুলারলি প্রতিদিন সময় দিতে হবে, এটা কিন্তু একদিনে হবে না। আমি সংবিধান কিন্তু এই জন্যই বলেছি যে আমার ভাইভাতেও আপনি যখন ভাইভাতে অ্যাটেন্ড করবেন, মাত্র 20-30 দিনেই ডেট পড়ে যায়। তো তখন কিন্তু আপনি সংবিধান মনে রাখবেন নাকি অন্য পড়া পড়বেন। সো একদম প্রিলি থেকেই আপনার এটা প্রিপারেশন থাকতে হবে, তাহলে আস্তে আস্তে বুঝবেন, একটা সময় আপনি এটার এক্সপার্ট হয়ে যাবেন। এটা খুবই সম্ভব। প্রতিদিন আমি 30 মিনিট থেকে 1 ঘন্টা রাখতাম। এইখানে কার্পণ্য করলে হবে না, শুরুতেই আপনার এই 30 থেকে 1 ঘন্টা হচ্ছে, 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনার প্রতিদিন সকালে যদি রাখেন, সংবিধানটা ভাগ করে করে যদি পড়তে পারেন, এটা ইজিলি সম্ভব। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আমি নেক্সট ভিডিওতে হচ্ছে সাজেশন যেই অনুচ্ছেদগুলা, সেগুলা নিয়ে আসলে লিখে দিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্ট 2 থাকবে। সো ডোন্ট ওয়ারি, আজকে জানাবেন যে আসলে আপনাদের হেল্পফুল হবে কিনা সংবিধান নিয়ে, আমি নেক্সটে আরও ভিডিও বানাবো কিনা। থ্যাংক ইউ।